আমি হচ্ছে আজকে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছি। তোমাদের হচ্ছে এই 24 ব্যাচের জন্য স্পেশালি ক্লাসটা। যারা হইতেছে একদম শুরু থেকেই প্রিপারেশনটা নিতে চাইতেছো, মনে হইতেছে না ভাই আইসিটিতে এখনো আমাদের অনেক প্রবলেম, বা তোমাদের একদমই অনেকেই আইসিটি সাবজেক্টটাই সবার কাছে একটা আতঙ্কের বিষয়। এই টাইমে আমি জানি আইসিটিতে সবারই অনেক বাজে একটা কন্ডিশন থাকে। তো আমি একদম পরীক্ষার আগ পর্যন্ত, তোমাদের 30 জুনে পরীক্ষা, এর আগ পর্যন্ত একদম ফ্রিতে, আমার একদম ফ্রি কোর্স হিসাবে আমার সাইট থেকে তোমরা সবগুলা ক্লাস পাবা। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তোমরা 2টা সৃজনশীল পাইতেছো, এবং এই চ্যাপ্টারটা খুব অল্প সময়, মাত্র 5টা ক্লাসে আমরা ক্যাপচার করব। যারা একদম লাস্ট পর্যন্ত থাকবা ক্লাসটা, মানে 5টা ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে করতে পারবা, তাদের এইটুকু মানে কনফিডেন্টলি আমি বলতে পারতেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 2টা সৃজনশীল 20 মার্ক তোলা তোমাদের জন্য একদম ইজি হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আর কিছু না। তো এখন মনে হয় ঠিক আছে না? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবকিছু? একটু জানাও তো ভাইরা। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি একটু লাইভটা শেয়ার করে দিই, তারপর শুরু করে দিতেছি। ওকে, ডান, চলো শুরু করে এবার ক্লাস। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, সবাই একটু কষ্ট করে সবার প্রোফাইলে লাইভটা শেয়ার করে রাখো, যেন সবাই ক্লাসে দেখতে পারে একদম শুরু থেকে আমরা পড়ানো শুরু করতেছি। ফার্স্ট অফ অল, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আইসিটি থেকে তোমরা কোন চ্যাপ্টার থেকে কয়টা করে মানে সৃজনশীল পাবা, এটা একটু দেখে নাও। আমরা যদি টোটাল চ্যাপ্টার ধরি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, তো খেয়াল করো, আমরা এইটুকু শিওর বলতে পারবো চ্যাপ্টার 1 থেকে সিকিউ আসবে একটা, চ্যাপ্টার 2 থেকে সিকিউ আসবে একটা, চ্যাপ্টার 3.1 থেকে একটা, চ্যাপ্টার 3.2 থেকে একটা, তার মানে 2টা সৃজনশীল আসবে। চ্যাপ্টার 4 থেকে আসবে একটা, চ্যাপ্টার 5 থেকে আসবে 2টা। তবে লাস্ট ইয়ার 2023 বছরে কি হয়েছিল, এইখান থেকে আসছিল একটা, যেটা একটু আনএক্সপেক্টেড ছিল। তবে এইবার এই প্যাটার্ন আসার সম্ভাবনা 99%। আর এখান থেকে আরেকটা আসছিল, এখান থেকে আরেকটা অ্যাড হয়েছিল, মানে এখান থেকে 2টা আসছিল, সোজা কথা, এখান থেকে 2টা আসছিল। তার মানে আমরা এবারের যদি আমরা সিচুয়েশন ধরি, তাহলে এবারের সিচুয়েশন অনুযায়ী তোমাদের এই চ্যাপ্টার থেকে আসবে হইতেছে একটা, এখান থেকে আসবে 2টা। আর চ্যাপ্টার 2 এবং অথবা চ্যাপ্টার 4 থেকে তোমরা সৃজনশীল পাবা হইতেছে টোটাল আরেকটা পাবা। তার মানে টোটাল সৃজনশীল 7টা হইতেছে, 8টা হইতেছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা থেকে অ্যান্সার করতে হবে কয়টা? 8টা থেকে অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা। 5টা সৃজনশীল অ্যান্সার করা দেখো কত সোজা। আইসিটিতে না, আমার বেসিক্যালি আমি যখন ইন্টারে ছিলাম, আমার 94 মার্কস ছিল, আইসিটিতে আমি 94 পাইছিলাম। তো আইসিটিতে এই 94 মার্কস পাওয়াটা মানে খুব ইজি একটা ব্যাপার। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, দেখো মানে 5টা সৃজনশীল অ্যান্সার করা কি খুবই কঠিন কাজ? খুবই কঠিন কাজ কিন্তু না। মানে তুমি যদি চ্যাপ্টার 1 ভালো করে পড়ো, সাথে চ্যাপ্টার 2টা একটু ভালো করে পড়ো, সাথে তুমি চ্যাপ্টার 5 মানে এই চ্যাপ্টারটা যদি ভালো করে করো, তোমার 4টা সৃজনশীল কিন্তু অটোমেটিক হইতেছে। আর এই চ্যাপ্টার 3 থেকে কিন্তু তুমি অটোমেটিক একটা পাইতেছো। চ্যাপ্টার 4টা অনেক পড়তে হয়, চ্যাপ্টার 4 অনেক কিছু আছে, নাম্বার কমার সম্ভাবনা থাকে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো চ্যাপ্টার 4 নিয়ে আমি বেশি কিছু বলতেছি না। তো তোমাদের জন্য একদম ক্লিয়ার একটা আইডিয়া রাখো, চ্যাপ্টার 1 থেকে আমরা একটা সিকিউ আনসার করার টার্গেট নিব, টপিক আমি বলে দিব। চ্যাপ্টার 2 থেকে আমরা একটা সিকিউ আনসার করার টার্গেট নিব। চ্যাপ্টার 5টা আমরা খুব ভালো করে করবো, যেখান থেকে আমরা 2টা সৃজনশীল আনসার করার টার্গেট করব। এবং চ্যাপ্টার 4টা আমরা ধরবো না, এই চ্যাপ্টারটা আমরা না ধরার ট্রাই করব। যারা পারো, যারা মনে করতেছো না কনফিডেন্স আছে, তারা আলাদা বিষয়, বাট আমরা এটা অ্যান্সার না করার ট্রাই করবো। আর চ্যাপ্টার 3 থেকে আমরা একটা সিকিউ অ্যান্সার করবো, একটা সিকিউ। তার মানে টোটালি আমাদের 5টা সৃজনশীল অ্যান্সার করাটা কিন্তু খুব কঠিন কাজ না। আরেকটা জিনিস বুঝো, তুমি যদি সব পড়ো, সব পড়ার থেকে তুমি একটু গোছায়া যদি মানে একদম 6টা সৃজনশীলের টার্গেট নিয়ে যাও, 6টার থেকে 5টা অ্যান্সার করা বেটার না? এতগুলা চ্যাপ্টার পড়ার দরকার আছে তোমার এখন এই মুহূর্তে? তোমার A+ টার্গেট করতে হবে, তাই না? A+ টার্গেট করার জন্য সবগুলা কিন্তু তোমার পড়া দরকার নাই। একটু টেকনিক্যালি পড়ো, চ্যাপ্টার 5টাকে শেষ করো, তারপর চ্যাপ্টার 1 ধরো, তারপর চ্যাপ্টার 3.1টা পড়ো, তারপরে চ্যাপ্টার 2টা ধরো। চ্যাপ্টার 2টা একটু বড়, মানে যেগুলো পড়তে বেশি সময় লাগবে এগুলো একটু সময় নিয়ে পরবর্তীতে অ্যান্সার করো। এইটা ছিল আমার হচ্ছে ফার্স্ট কথা। এবার আসো
মানে সেকেন্ডলি যদি আমরা বলি আমরা কিভাবে পড়াশোনা করব, এই চ্যাপ্টারটা আমরা মানে চ্যাপ্টার 5টা আমরা কিভাবে ধরবো। একটু দাঁড়াও। ওকে, সামান্তা ওয়ালাইকুম আসসালাম, তাসকি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, চ্যাপ্টার 4 তো সব পারি, যারা ওই যে বললাম যারা পারো ইটস ওকে, কোনো সমস্যা নাই, যারা পারো তাদের নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করি এখন, আমি গোছাই দিব, মানে এটুকু ট্রাস্ট রাখো, পরীক্ষার আগে আমি সব চ্যাপ্টার গুলা সুন্দর করে গোছাই দিব। আচ্ছা ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে অ্যালগোরিদম, অ্যালগোরিদম আর হচ্ছে ফ্লো চার্ট। সবাই অ্যালগোরিদম ফ্লো চার্ট তো মোটামুটি হইলে পারো, মোটামুটিও কিন্তু পারো। এখন এই চ্যাপ্টারে কোন জায়গা থেকে সৃজনশীল আসবে, আগে না চ্যাপ্টারটা একটু সাজাই ফেলি, গোছাই ফেলি। আসো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটা একটু গোছাই ফেলি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারে আমাদের টোটাল যে টপিক গুলো থাকে না, এই দেখো যোগ করতে বলে, গড় করতে বলে, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বাই করতে বলে, লসাগু গসাগু করতে বলে, বা ধরো একটা সিরিজ বলে, তো এরকম টপিকটাকে একটু গোছাই ভাগ করে নি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের টপিক নাম্বার 1, খেয়াল করো, টপিক নাম্বার 1, এই টপিক নাম্বার 1-এ প্রশ্ন হচ্ছে সাধারণ সূত্র ভিত্তিক, ফর্মুলা ভিত্তিক টপিকের জায়গা থেকে। সূত্র থাকে না, ফর্মুলা থাকে না, ভালো ওই যে যোগ বিয়োগ করার ফর্মুলা, বা ধরো তোমার বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রা বের করতে বলে, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে বলে। আজকে আমি বলে দিব যে টোটাল কতগুলো সূত্র বললে বা কতগুলো সূত্র জানলে তুমি এই টপিক 1টা ক্যাপচার করতে পারবে। শুনে একটা কথা বলি, আগে বুঝবা একটা চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে, মানে তুমি আগে নিজেকে কোশ্চেন করো বা তুমি একটু অ্যানালাইসিস করো, করে জানার চেষ্টা করো। অ্যানালাইসিসটা আমি করে দিতেছি যে একটা চ্যাপ্টার থেকে টোটাল কত রকমের প্রশ্ন বেসিক্যালি হয় বা কত ধরনের টপিক বেসিক্যালি আসতে পারে, তাইলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তুমি যদি জানো যে এই 7টা টপিক আসতেছে, এই 7টাই ভালো করে মাথার ভিতরে ঢুকাও, দেখবো তোমার কনফিডেন্স অটোমেটিক বেড়ে যেতেছে, তুমি কিন্তু জিনিসটা সহজে অ্যান্সার করতে পারতেছো। এরপরে চলে আসো টপিক 2-তে। টপিক 2-তে এখানে আসে হচ্ছে তোমার এখানে আসে হচ্ছে তোমার কন্ডিশনাল ভিত্তিক যেগুলো ইয়া থাকে, মানে এখানে লিখে ফেলো কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে? মানে এই কন্ডিশনাল স্টেটমেন্টে কি থাকে একটু জানার চেষ্টা করি আমরা। ধরো বলে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, কন্ডিশনাল স্টেটমেন্ট, ওইখানে কিন্তু কন্ডিশন থাকে। যেমন ধরো আমি যদি বলি এরকম ভাবে চিন্তা করো, ধরো তোমার সাথে এরকম একটা ব্যাপার ঘটতেছে, তোমার সাথে 2 জনের ঘুরতে যাওয়ার কথা আছে, সাপোজ চিন্তা করো। তো তুমি একজনে বলতেছো তুই যদি আমাকে ঘুরতে যাস ভালো ভালো করে নিয়ে আমি যাবো, নাহলে কিন্তু আমি আরেকজন আছে আমি ওরা চলে যাবো। এই যে একটা সিচুয়েশন আর একটা সিচুয়েশন ডিপেন্ড করতেছে, তোমার কাছে দুইটা অপশন, যে ও যদি ও হয় ভালো আমি ওরা নিয়ে যাবো, তাহলে আমি আরেকজনের ঘুরতে চলে যাবো। এই দ্যাট ইজ কন্ডিশন। তুমি গেলে একটা কন্ডিশন, তুমি ওকে, না গেলে আরেকজন। এই ধরনের যে মানে আমাদের টপিক গুলো থাকে এদেরকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট। এবার আসো টপিক 3-তে কি আসে। টপিক 3-তে আসে হইতেছে বেসিক্যালি এখানে তোমাদের আসে ওই লুপের ব্যাপারগুলো, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, লিখে ফেলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে লুপের মধ্যে কি থাকে, কোন একটা ঘটনা বারবার রিপিট হতে থাকা। যেমন আমাদের এই লিপিয়ার করতে বলে, তারপর ধরো গসাগু করতে বলে, রসাগু করতে বলে, তারপর ওই থাকে হচ্ছে আমাদের সিরিজের অঙ্ক করতে বলে। তো এই ধরনের যে টপিক গুলো থাকে এটা হচ্ছে টপিক 3-র মধ্যে আসবে, এটা টপিক 3-র মধ্যে আসবে। তার মানে আমরা কি কি জানতে পারতেছি ব্যাপারটা, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3 ধরনের টপিক আছে। টপিক 1-এ সূত্রভিত্তিক, টপিক 2-তে কন্ডিশনাল স্টেটমেন্ট, টপিক 3-তে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেটলি আমাদের এই ধরনের টপিক, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো বলো তো? মানে টোটাল টপিক কি কি আসবে আমাদের এখানে, সবাই কি টপিক গুলো ধরতে পারছো? সবাই একটু জানাবো টপিক গুলো সবাই ধরতে পারছো কিনা। আদিরা ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা ক্লিয়ার সবাই না? আচ্ছা সমস্যা নাই। ওকে,
বুঝতে পারছি ভাই, ওকে ঠিক আছে। তারপর আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাইতেছি। এখন আসো, আমি তোমাদেরকে একদম শুরু থেকে পড়াবো, সবাই একটু ধৈর্য ধরে থাইকো, কারণ হচ্ছে অনেকেই হইতেছে দেখা যাচ্ছে যে আগের টপিকগুলো টুকটাক জানো, তারপরে আমি একদম শুরু থেকে কভার করতে চাইছি সবাইকে, ঠিক আছে? প্রথমত হইতেছে আমাদের অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, এরপরে কিন্তু আমাদেরকে শিখতে হয় সি প্রোগ্রামিং। তো যারা একদমই চ্যাপ্টারটা পারো না তাদের জন্য ক্লাসটা কিন্তু, ঠিক আছে, একদম শুরু থেকে কভার হয়ে যাবে। অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে তুমি যখন কোনো কাজ শুরু করার আগে খাতা কলমে করো, কোনো কাজ শুরু করার আগে খাতা কলমে স্টার্ট করো, তার নাম হচ্ছে অ্যালগোরিদম। ফ্লোচার্ট জিনিসটা কি? তুমি যখন অ্যালগোরিদম জিনিসটা করো ওইটাকে একটা ফর্মাল রূপ দেয়া, যেন অন্য কেউ বুঝতে পারে। যেমন ধরো তুমি একটা সমস্যার সমাধান করবা, যে কোনো একটা কাজ তুমি করতে চাইতেছো, ওই একটা জায়গায় তুমি ঘুরতে যাবা, ওই ঘুরতে যাওয়ার জন্য তুমি ধরো একটা রোড ম্যাপ বানাইলা, আমরা ফার্স্ট এই জায়গায় যাবো, তারপর ওই জায়গায় যাবো, এটা তুমি খাতা কলমে লিখতেছো, নিজের মতো করে নিজের ভাষায় লিখতেছো, দ্যাট ইজ অ্যালগোরিদম। মানে তুমিই বুঝবা একটা কাজ করার জন্য ওই সিচুয়েশনটাকে আমরা বলি কি? অ্যালগোরিদম। তাহলে ফ্লোচার্ট জিনিসটা কি? ফ্লোচার্ট জিনিসটা হচ্ছে তুমি যে একটা জিনিস বুঝতেছো, তুমি যাবা, ওই জিনিসটার একটা ফর্মাল রূপ যখন আমরা দিই বা অন্য কাউকে আমরা বুঝাইতে চাই, দ্যাট ইজ ফ্লোচার্ট। আর সি প্রোগ্রামিং জিনিসটা কি? ওই জিনিসটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি তার নামই হচ্ছে সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এই পর্যন্ত এটুকু হচ্ছে তিনটা জিনিসের বেসিক: অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং। এবার একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে তোমাদের টপিক 1 থেকে টোটাল কত ধরনের প্রশ্ন আসতে পারে টপিক 1 নাম্বার টপিক থেকে আমি একটু বলে দিতেছি। 1 নাম্বার টপিক থেকে তোমরা লিখে ফেলো, একদম এটা সুন্দর করে নোট করবা, এই জায়গাটা খুব সুন্দর করে নোট করবা যে টপিক 1 থেকে তোমরা টোটাল কত ধরনের প্রশ্নের সম্মুখীন আসলে হইতে পারো। আচ্ছা, টপিক 1-এ তোমাদের কোন মানে সংখ্যার যোগফল বের করতে বলতে পারে। যোগফলটা কিভাবে বলবে? ধরো বলে দিবে এক জনাব এক্স বাজারে গেছে, সে আলু কিনছে, পটল কিনছে, তারপর ধরো সবজি কিনছে এত এত টাকা দিয়ে। তিনটার যোগফল বের করতে সি প্রোগ্রামিং করতে বলতে পারে, অ্যালগোরিদম করতে বলতে পারে, ফ্লোচার্ট করতে বলতে পারে। তারপর গড়, এইটা সব থেকে বেশি আসে। তারপর বৃত্তের ক্ষেত্রফল, আমি সূত্রগুলো লিখে দিব, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল। তারপরে আসে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রা, লিখে ফেলো, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রা, ঠিক আছে? তারপর আর কি আসতে পারে? ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপরে আসতে পারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল, এই করে টপিক পড়লে এর বাইরে তোমাদের আসবে না। তাহলে আমরা যদি যোগফল চিন্তা করি, যোগফল জিনিসটাকে একটু ভালো করে চিন্তা করে দেখো। যোগফল হইতেছে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। সূত্র, যদি যোগফল তিনটা সংখ্যা বলে তাহলে a প্লাস b প্লাস c, আর দুইটা সংখ্যা বলে তাহলে a প্লাস b। গড় বললে কি হবে? যদি সংখ্যা হয় তিনটা, গড়কে আমরা এভারেজ বলবো, av r a g e, এভারেজ ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3। সংখ্যা যদি দুইটা হয় তাহলে 2 দিয়ে ভাগ হবে, সংখ্যা যদি তিনটা হয় তাহলে 3 দিয়ে ভাগ হবে। বৃত্তের ক্ষেত্রফল, মনে রাখবা আমি একদম সি প্রোগ্রামিং এ যেভাবে লিখতে হবে আমি ওইভাবে সূত্রটা লিখে দিতেছি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বেসিক্যালি হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু এটাকে আমরা এভাবে লিখবো না, কারণ সি প্রোগ্রামে এভাবে লেখা যায় না। লিখবো কি তাহলে আমরা 3.1416 ইনটু, মানে এই পায়ের মান হচ্ছে 3.1416, আর আর স্কয়ারটা না, আর স্কয়ারটাকে আমরা কি লিখবো? আর ইনটু আর লিখবো। এই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এবার সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট, এটা আমি পারি না, বুঝছো, আমার নিজের মুখস্থ না, এটা আমি লিখে দিতেছি, তাও দেখে লিখে দিই। তা তোমাদের সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের তাপমাত্রা বের করতে সূত্র হইতেছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট। হ্যাঁ, তাহলে ফারেনহাইট বের করতেছি, তাহলে সি ইনটু 9/5 ডিভাইডেড বাই 32, মানে পারি, ভুলা যায় আর কি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আসো, আবার যদি আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে চাই তাহলে সূত্র হবে হইতেছে, আচ্ছা এটা ফারেনহাইট বের করছে, তাহলে F ইজ ইকুয়াল টু
ফারেনহাইট বের করছি, তাহলে হচ্ছে F ইজ ইকুয়াল টু, আর সেন্টিগ্রেডের তাপমাত্রা বের করতে গেলে হবে হচ্ছে 5 ডিগ্রি, মানে 5 ডিভাইডেড বাই 9 ইন্টু F মাইনাস 32, ঠিক আছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু, বা এরিয়া ইজ ইকুয়াল টু তোমরা যে কোনো দুটা মান দিলেই হবে। এই জায়গাতে তোমাদেরকে উইড ইন্টু লেন্থ W ইন্টু L, মানে উইড আর হচ্ছে আরেকটা হচ্ছে আমরা লেন্থ বলে থাকি। বা এটা না লিখে তুমি যদি চাও AB লিখতে পারো, ধরো এরিয়া ইজ ইকুয়াল টু A ইন্টু B লিখতে পারো, এটা হইলেও হবে, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলটা এই 6টা আগে লিখে ফেলো। ত্রিভুজ আমি উপরেরটা মুছে দিব, ত্রিভুজের ক্ষেত্রফলটা উপরে লিখবো। সবাই 6টা বুঝছো বলো তো? সবাই 6টা বুঝছো কিনা? আচ্ছা, 5 নাম্বারটা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা দাও ভাইয়া মেহরাব বলছে, ফারেনহাইট তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আমাকে কি বের করতে বলছে? সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে বলছে। তাহলে সেন্টিগ্রেড তাপমাত্রা কিভাবে বের করব? সি, তাহলে সি বের করতে বলছে, মানে সি মানে সেন্টিগ্রেড। তাহলে আমার বের করতে হবে 5 ডিভাইডেড বাই 9 আর হচ্ছে ইনটু F মাইনাস 32। সূত্রগুলো ঝরঝরা মুখস্থ। কেমনে করবো আমি একটু পরে দেখাইতেছি। সূত্রগুলো টনটনা মুখস্থ করে একদম ঠোঁটের আগায় রাখো। এরপরে দেখবা যে তোমাদের টপিক 1, এই যে গাণিতিক সমস্যা, সূত্র মানে ফর্মুলা ভিত্তিক যেগুলো থাকবে, এগুলো একটা আটকাবা না, গ্যারান্টি আমার। আজকের ক্লাসের পরে এই সবগুলো টপিকের মানে অ্যালগরিদম ফ্লোচার্ট তোমাদের কেউ আটকাইতে পারবে না, গ্যারান্টি আমি নিতেছি। আচ্ছা, গাণিতিক সমস্যা বা ফর্মুলা বলতে পারি এদেরকে, বা সূত্র বলতে পারি, এই ধরনের টপিক থেকে একটা সৃজনশীল তোমাদের আসবে, ঠিক আছে। এই ধরনের টপিক থেকে একটা সৃজনশীল পাবা। F মাইনাস 32, জি ভাই F মাইনাস 32, F মাইনাস 32। ওকে মেহরাব, ঠিক আছে। এবার ত্রিভুজটাতে চলে আসো, ত্রিভুজটাতে চলে আসো, মুছে দিলাম। 7 নাম্বারটা লিখে ফেলো। 7 নাম্বারটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে লিসেন, দেখেন বাচ্চারা, ত্রিভুজের ক্ষেত্রফলটা দুই রকম ভাবে আসে। একটা হচ্ছে দুই বাহুর ক্ষেত্রফল। কয় বাহুর বলেন তো? দুই বাহুর ক্ষেত্রফল দিয়ে আসে। আর একটা আসে 3 বাহুর ক্ষেত্রফল। বারবার বলতে সূত্রগুলো মুখস্থ, তো প্রোগ্রামিং অ্যালগরিদম হোক, ফ্লোচার্ট হোক, সি প্রোগ্রামিং হোক, একটা শিখাবো, দুনিয়ার সব পারবা। একটা শিখবা, 7টা টপিক শেষ। 7টা 8টা সূত্র আছে, 8টা মানে হয়ে যাবে। আমি খালি একটা শিখাবো তোমাদেরকে, আজকের ক্লাসে তোমাদের প্রমাণ হয়ে যাবে, দেখবা। তাহলে একটা আসবে 2 বাহুর, আর একটা কি আসবে? 3 বাহুর ক্ষেত্রফল আসবে, ঠিক আছে। যদি 2 বাহুর ক্ষেত্রফল তোমাদেরকে পরীক্ষায় দেয়, তাইলে কেমনে করতে হবে? 2 বাহুর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এরিয়া, সূত্রটা কিভাবে লিখবো? সূত্রটা এইভাবে লিখবো, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এইভাবে লিখবো, মানে প্রোগ্রামিং এ এই স্টার চিহ্ন আকারে লিখতে হয়, বি ইন্টু এইচ। বি মানে বেস আর এইচ মানে হাইট, ঠিক আছে। এবার ত্রিভুজে 3 বাহুর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? 3 বাহুর ক্ষেত্রফলে একটা সূত্র প্রয়োগ করলে হয় না, দুটো সূত্র প্রয়োগ করতে হয়। হ্যাঁ, এস প্রথমে আমাদের কি লাগে? এস লাগে। আর এস এর ইংলিশটা ভুলে গেছি, এটাকে বাংলায় বলে পরিসীমা, ঠিক আছে। কি মনে হয় কি যেন বলে, তারা আমার নোটে করা আছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে সেমি প্যারামিটার, অর্ধ পরিসীমা, সেমি প্যারামিটার বলে এটাকে বলা হয়, সেমি প্যারামিটার, ঠিক আছে, সেমি প্যারামিটার। তাহলে এটা বাংলায় বলে অর্ধ পরিসীমা। তাহলে এটা বের করার সূত্র হচ্ছে 3 বাহুর ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা একটা সূত্র, মানে দুইটা সূত্র প্রয়োগ করতে হয়। এবার হচ্ছে মেইন ক্ষেত্রফলের সূত্র বের করতে হবে। তারপরে এরিয়া ইজ ইকুয়াল টু, এই সূত্র হবে হইতেছে এস SQRT ইন্টু SQRT ইন্টু S ইন্টু S মাইনাস A
ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই যে দেখো এখানে যে এস ইউজ করছি না আমরা, এই এসটা ব্যবহার করছি না, এই এসটা কোত্থেকে আসছে এরিয়ার মধ্যে ক্ষেত্রফলে তো আমরা তিনটা বাহু পাবো, মানে এ একটা বাহু ধরো, তারপর হচ্ছে বি একটা বাহু ধরো, তারপর হচ্ছে সি একটা বাহু, তো তিনটা বাহু কিন্তু দেওয়া থাকবে। তোমার তো এই এস এর মান তো দরকার, তাই না? এস এর মান তুমি কই পাবা? এস এর মান বের করার জন্য শুরুতে তোমাকে এই সেমি প্যারামিটার বের করে নিয়ে আসতে হবে। যেটা কিভাবে বের করবো? তিনটা বাহুর মান তো আমি জানি, এ প্লাস বি প্লাস সি, আর এটাকে ভাগ করবো 2 দিয়ে, তাহলে সেমি প্যারামিটার বা অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। তারপর এরিয়া বের করবো, এরিয়া ইজ ইকুয়াল টু এস স্কয়ার রুট ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। শেষ। এই হইতেছে আমাদের 7টা সূত্র। আজকে তারপরে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। 7টা সূত্র কি তোমাদের লেখা হয়েছে, মুখস্থ কইরা নিও, এখন মুখস্থ করতে হবে না। মুখস্থ করাটা মাত্র 7টা সূত্র মুখস্থ করতে পারবে না জীবনে। জীবনে আর কি করলা? 7টা সূত্র যদি মুখস্থ করতে না পারো, বলো খুব কঠিন কা 7টা সূত্র মুখস্থ করা? পারবা, আমার আশা করি পারবা। ওকে, স্কয়ার রুট নাকি এস কিউ আর টি, এস কিউ আর টি স্কয়ার রুট, এটাকে আমরা এইটা বলি, যে এইটা ইউজ করতাম না, এইটার জন্য হচ্ছে এটা লিখতে হয়েছে, বুঝছো? স্কয়ার রুট এস কিউ আর টি, এস কিউ আর টি, ঠিক আছে? 3 বাহুটা আবার বোঝাচ্ছি, দাঁড়াও। তাহলে 3 বাহুটাতে কি বলতে ভাইয়া দেখো তো, 3 বাহুর ক্ষেত্রফলে s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এটা বাদ দাও। ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, এরিয়া ইজ ইকুয়াল টু স্কয়ার রুট ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এইটা হচ্ছে সূত্র মেইনলি, এটা বাদ দাও। তাহলে সূত্রটা কি একটু চিন্তা করো। প্রথমে স্কয়ার রুট এস কিউ আর টি ইনটু এস মাইনাস এ, তারপর হচ্ছে স্কয়ার রুট ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে? এস কোত্থেকে আসলো? এসটা আসছে কোথা থেকে? এসটা হচ্ছে এই এস মানে সেমি প্যারামিটার, এটা আগে বের করে নিতে হবে, তাহলে তুমি এরিয়া সূত্র বের করতে, ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল বের করতে পারবা না। তাহলে এস ইজ ইকুয়াল টু কিভাবে বের করব? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। তার মানে আমরা এই এসটা বের করলাম, তিনটা বাহুকে 2 দিয়ে ভাগ দিলাম, তাই আমাদের কি বের হয়ে গেল? এই এস বা অর্ধ পরিসীমা বের হয়ে গেল। তখন আমরা এখানে এসে এস এর মানটা বসাইতে পারবো, ঠিক আছে? তাহলে কি 3 বাহুর ক্ষেত্রফলটা কিভাবে করতে হবে? প্রথমে কি লাগবে? এস এর মান লাগবে। প্রথমে এস এর মান লাগবে, এস ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, এরিয়া ইজ ইকুয়াল টু স্কয়ার রুট ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। শেষ, 3 বাহুর ক্ষেত্রফল শেষ, বুঝছো? ওকে, মানে যারা এটা বুঝো নাই এখনো, আমি সূত্রটা বলি, দাঁড়াও এটা মুছে দিতেছি। এই সূত্রটা হচ্ছে এইরকম, এরিয়ার সূত্র, মানে অ্যাকচুয়ালি যদি আমরা ম্যাথের ক্ষেত্রে ব্যবহার করি, সূত্রটা হচ্ছে এরকম, এস ইনটু স্কয়ার রুট, মানে স্কয়ার রুট এস ইনটু এস মাইনাস এ, তারপর ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। এই সূত্রটাই বেসিক্যালি আমরা এই যে এখানে লিখছি, এটাকে বলা হয় স্কয়ার রুট, ঠিক আছে? তো এই স্কয়ার রুটটাই লিখছি এখানে এস কিউ আর টি ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। শেষ, এটা লিখছে। ওকে, ডান। আশা করি সূত্রগুলো বুঝছো। এবার আমি বলছিলাম 7টা টপিক আমরা অটোমেটিক পারবো, 7টা টপিক আমরা অটোমেটিক পারবো, ঠিক আছে? হ্যাঁ, বর্গমূল। ওকে, এবার 7টা টপিক কিভাবে পারবো দেখো। অ্যালগরিদম আর ফ্লো চার্ট আমরা করব। প্রত্যেকটা টপিক থেকে আমরা কি কি করব? অ্যালগরিদম করব, আর কি করব? আমরা ফ্লো চার্ট করব। ওকে, এইটা হচ্ছে আমাদের আজকের টার্গেট, এই 7টা টপিক দিয়ে, ঠিক আছে? একটা শিখাবো, দাও, বাকিগুলো তোমরা অটোমেটিক পারবা। একটা প্রোগ্রামিং এ বেসিক থিং কি জানো? একটা প্রোগ্রামিং এ বেসিক থিং মাত্র 3টা জিনিস। একটা প্রোগ্রামিং এর বেসিক থিং মাত্র 3টা জিনিস। একটা নাম্বার হইতেছে ইনপুট দেওয়া। কি দেওয়া বলো তো? কোন একটা কিছুতে ইনপুট প্রোভাইড করা, কথা জান। সেকেন্ড থিং হচ্ছে প্রসেস করতে পারা। কি করতে পারা বলো তো? প্রসেস করতে পারা, মানে কোনো কিছু মানে প্রসেসিং হবে এর মধ্যে, ঠিক আছে? মানে কোনো কিছুর কাজ চলতে থাকবে। থার্ড ধাপটা হইতেছে আউটপুট বের করা। কি বের করা বলো তো? আউটপুট বের করা। তাহলে চলে আসো টপিকে। কি বুঝাইছি? আমাদের অ্যালগরিদম বা ফ্লোচার্ট যেটাই করি না কেন, 3টা স্টেপ করতে হবে, ইনপুট বের করতে হবে, প্রসেস বের করতে হবে, আউটপুট বের করতে হবে, শেষ, ঠিক আছে? এবার
তোমরা একটু ফ্লো চার্টের কয়েকটা সিম্বল সম্পর্কে ধারণা নাও। অ্যালগোরিদম একদমই সিম্পল, ধাপে ধাপে লিখবো, ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট গ্রহণ করি, তোমরা জানো এগুলা এইসব জিনিসপত্র, ঠিক আছে। আমি একটু ফ্লো চার্টের কনসেপ্টটা লিখে দিতেছি, লিখে ফেলো। ফ্লো চার্ট, ফ্লো চার্টে আমরা যতগুলো সিম্বল ব্যবহার করি, আচ্ছা এইটার নাম হইতেছে, এই একটা ব্যবহার করি, মনে রাখবা প্রত্যেকটা সিম্বলের নাম মুখস্থ থাকতে হবে, এমসিকিউ তে আসে, ঠিক আছে, এমসিকিউ তে কিন্তু আসে। এইটাকে বলা হয় টার্মিনাল, এটাকে কি বলা হয়? টার্মিনাল বা ডিম্বক বলে, কি বলে? টার্মিনাল বা ডিম্বক। এইটা বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো কিছুর ইনপুট বা আউটপুট ব্যবহার করতে, ইনপুট বা আউটপুট ব্যবহার করতে, ঠিক আছে, লিখে ফেলো তো। তাহলে কোনো একটা মানকে ইনপুট নিব বা আউটপুট নিব, তার জন্য আমরা কোনটা ব্যবহার করব? এই টার্মিনাল সিম্বল ব্যবহার করব। সেকেন্ডলি চলে আসো, সেকেন্ডলি এইটা হচ্ছে সামান্তরিক, দেখছো এই সামান্তরিক, আয়তক্ষেত্রটা বাঁকা করে দিলে কি হয়ে যায়? সামান্তরিক। তাহলে এটা হবে সামান্তরিক। তো এটা বেসিক্যালি আমরা কোনো কিছু, আচ্ছা এটা সরি একটু ভুল লিখছি, এখানে এটা শুরু, স্টার্ট আর এন্ড হবে, হ্যাঁ, এটা কোনো কিছু শুরু করা বা শেষ করা, স্টার্ট করা বা এন্ড করা বা স্টপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্টপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা হবে হইতেছে কোনো কিছু ইনপুট বা আউটপুট নেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু ইনপুট বা আউটপুট নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ওকে। তারপরে চলে আসো 3 নাম্বারটা, আয়তক্ষেত্র। কি? আয়তক্ষেত্র। তাহলে এইটা আয়ত বলতে হয়, এটাকে আয়তক্ষেত্র। এটা দিয়ে কোনো কিছুর মানকে আমরা প্রসেস করতে ব্যবহার করি, কোনো কিছুকে আমরা কি করতে ব্যবহার করি? আমরা প্রসেস করতে এটা ব্যবহার করি, প্রসেস, ঠিক আছে। তারপরে 4 নাম্বারটা, এই যে এটাকে কি বলে জানো? কেউ বলতে পারো বাংলায় কি বলে? দেখি অ্যান্সার করো তো তোমরা, এটা বাংলায় কি বলে এটাকে? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুরজা ভালো আছে, তুমি কেমন আছো ভাইয়া? অন্য থাক, পুরনো কথা বলতে হয় না, জীবনে অনেক কিছু পুরনো থাকবে, পুরনো জিনিস ভুলে যেতে পারলেই ভালো, নতুন জিনিসকে নতুন করে শুরু করলেই হয়, ঠিক আছে, সমস্যা নাই। আবার নতুন একটা মানে নতুন পাঠশালা হয়ে যাবে আমাদের জীবনে, ওকে, এই ধরনের কথা বলা দরকার নেই। বরফি, বরফি কি ভাইয়া? হ্যাঁ চিনছি চিনছি অর্ণব, চিনবো না কেন ভাইয়া। ওকে আসো, এটাকে বলতে হয় হচ্ছে হীরক, কেউ তো অ্যান্সার করতে পারবে না, লাগাইছে অন্য কথা, এটাকে কি বলতে হয়? হীরক বলতে হয়, ঠিক আছে। তাহলে হীরকটা ব্যবহার করতে হয় কেন? কোনো কিছু শর্তর জন্য, কন্ডিশনের জন্য, কোনো কিছু শর্ত বা কন্ডিশনের জন্য ব্যবহার করতে হয়, কন্ডিশনের জন্য ব্যবহার করতে হয়, ঠিক আছে। আচ্ছা এই আর আরেকটা আছে বৃত্ত, আরেকটা কি আছে? বৃত্ত। এটা কেন ব্যবহার করতে হয়? এটা কোনো কিছু সংযোগ চিহ্ন, এটা কোনো কিছু সংযোগ করতে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় বৃত্ত, কোনো কিছুকে সংযোগ করতে এটা ব্যবহার করতে হয়। এটুকু বেসিক খাতায় লিখে ফেলো, এটুকু বেসিক খাতায় সুন্দর করে লিখে ফেলো জলদি, ঠিক আছে। হীরা, ইংলিশটা জানি। হ্যাঁ ফাল্গুনি ভালো আছে, তুমি কেমন আছো? ওকে ভাই, আপনি কেন ফার্স্ট ইয়ার থেকে ক্লাস নিলেন? আমি 1 বছর ডাউন ছিলাম, 1 বছর পর আজকে আবার আসলাম। বলবো তোমাদেরকে অনেক গল্প বলবো, অনেক কিছু বলবো, আজকে থেকে রেগুলার ক্লাস নিব, ঠিক আছে। তোমরা রেগুলার ক্লাস করো, রেগুলার থাইকো। আমি সেই আগে যেমন অ্যাক্টিভ ছিলাম ক্লাসে, বা আগে যেমন তোমাদেরও একটা বিশাল হাইপ ছিল, ওই সব কিছুই আবার তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা আবার একসাথে শুরু করব, আবার একসাথে নতুন পাঠশালা তৈরি হবে, ঠিক আছে। ওকে, প্যারা নাই, জীবনে অনেক কিছু ছেড়ে আসতে হয়। এখন থেকে আমি 1 বছর থাকবো, সমস্যা নেই। 1 বছর না, আমি অনলাইন এখন রেগুলারই থাকবো আর কি। ওকে, লেখা লিখে ফেলছি ভাইয়া, ওকে থাক, এত মিস করতে হবে না, এবার পড়াশোনা করো, ক্লাস করো, আসো। আর সবাই জানাই দিও, ক্লাস যে শুরু করছে এখন সবাই জানাই দিও, ওকে। এখন আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে, এবার আমরা ডিরেক্ট চলে যাব, আসো ডিরেক্ট চলে যাই। আমি তোমাদেরকে কঠিনটা দিয়ে করাই, ঠিক আছে, কঠিনটা দিয়ে করাই, ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল দিয়ে করাই। শুরু করি, আসো। ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল দিয়ে অ্যালগরিদম করব আর ফ্লো চার্ট করব। ত্রিভুজের
তিন বাহুর ক্ষেত্রফল। যারা একদম নতুন তারাও টপিকটা পারবা। অ্যালগরিদম ফ্লোচার্ট একদম সিম্পল জিনিস। আমরা আগে ফ্লোচার্ট দিয়ে শিখবো। কি দিয়ে শিখবো বলতো? ফ্লোচার্ট দিয়ে শিখবো। ম্যাক্সিমাম টিচাররা আগে অ্যালগরিদম দিয়ে স্টার্ট করে, তবে আমি তোমাদেরকে আগে ফ্লোচার্ট দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? খেয়াল করো, তিন বাহুর ক্ষেত্রফল আমি তোমাদের কি শিখাইছি? যে কোনো অ্যালগরিদম করো বা ফ্লোচার্ট করো, তিনটা স্টেপ মাথায় রাখবা। প্রথমটার নাম হচ্ছে ইনপুট দিতে হবে, সেকেন্ডটার নাম হইতেছে প্রসেস করতে হবে, মানে প্রসেসের সূত্র ব্যবহার করতে হবে, কম্পিউটারকে থিঙ্ক করার জায়গা দিতে হবে, থার্ড ধাপ হইতেছে আউটপুট প্রোভাইড করতে হবে। তাহলে আসো, প্রথম স্টেপ স্টার্ট, এটা এমনি দিতে হয় সবসময়, শুরু বা শেষ, ঠিক আছে? এটা সবসময় থাকবে। এরপরে তিনটা ইম্পর্টেন্ট থিং বলছি। কি বলছি? প্রথমে ইনপুট বলছি, তাই না? আচ্ছা, ত্রিভুজের কয় বাহুর ক্ষেত্রফল বলছে? তিন বাহুর ক্ষেত্রফল বলছে। আচ্ছা, তাহলে ইনপুটে কি লিখবো? ইনপুট এ কমা বি কমা সি। হইছে? আশা করি হইছে। তারপরে কি সূত্র ব্যবহার করব না প্রসেস ব্যবহার করব? তাহলে সূত্র ব্যবহার করব। আমি বলছিলাম তিন বাহুর ক্ষেত্রফলের সূত্র কয়টা বলেন তো? দুইটা সূত্র। প্রথমে কি এস বের করতে হবে, তাহলে এস মানে সেমি প্যারামিটার বা পরিসীমা, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। হইছে? আচ্ছা, পরের সূত্র, সেকেন্ড সূত্র, ওইটাও কিন্তু প্রসেসের ভিতরে যাবে, ঠিক আছে? কেউ চাইলে একটার ভিতরে বড় করে, এত বড় করে একটা করবা, আয়তক্ষেত্র ওর ভিতরে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এইটা কিভাবে করব? তাহলে এটা লিখে ফেলি। দেখেন, প্রথমে যে আমরা এরিয়া লিখবো, এরিয়া ইজ ইকুয়াল টু, খেয়াল করেন, এস ইনটু, তারপর কি বুঝেছে? প্রথমে স্কয়ার রুট এস কিউ আর টি ইনটু এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। হইছে? হইছে? সূত্র সিম্পল সূত্র, তিনটার মান লিখছি, প্রসেস করছি। এবার কি করব দেখো তো, এবার আলটিমেটলি আমার অ্যানসারটা কি বের করব? আমাকে কি বের করতে বলছে? বের করতে বলছি ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইংলিশ কি? এরিয়া। এই যে লিখছি, ক্ষেত্রফল ইংলিশ কি? এরিয়া। তাহলে আউটপুটে আমি কি পাবো বলেন তো? আউটপুটে আমি পাবো এরিয়া। তার মানে সিম্পল একটা হিসাব, আমাকে যেটা বের করতে বলবে সেটা অলওয়েজ আমার আউটপুট হবে। তাহলে আউটপুটে কি লিখবো? আউটপুটে লিখবো এরিয়া, ঠিক আছে? ডান, সিম্পল হিসাব। এরপরে কি করব? এরপরে আমি শেষ করে দিব, খাতাম। ওকে, এবার দেখো আমি কি বলছিলাম, একটা শিখলে তোমরা বাকি সব পারবা। যত প্রোগ্রামিং আছে এখন, যতগুলো সূত্র আমরা লিখছি, ধরো আমরা লিখছি হচ্ছে দুই বাহুর ক্ষেত্রফল। একটু নোটটা বের করো তো, দুই বাহুর ক্ষেত্রফল। নোটের মধ্যে কি লেখা ছিল? নোটের মধ্যে লেখা ছিল এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ছিল না? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ছিল না, মানে বি ইন্টু এইচ ছিল, তাই তো? বি ইন্টু এইচ ছিল। তাহলে আমি যখন ইনপুট দিব, ইনপুটে হাফ তো আমার মান, হাফে তো আমার কোনো ইনপুট দিতে হবে না, মানে 1/2 তে কোনো ইনপুট দেওয়া লাগবে না। দিতে হবে কিসে? আমাকে বি এর উপরে ইনপুট দেওয়া লাগবে, এইচ এর উপরে ইনপুট দেওয়া লাগবে। ইনপুটে কি লিখবো? বি কমা এইচ। ইনপুটে কি লিখবো? বি কমা এইচ লিখবো, ঠিক আছে? ইনপুটে আমি বি কমা এইচ লিখবো। তাহলে কি লিখবো? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে? হাফ ইন্টু বি ইন্টু সূত্রের মধ্যে লিখবো। আউটপুটে কি লিখবো? আউটপুটে এরিয়া লিখবো। সিম্পল হিসাব শেষ। যত সূত্র, ধরো সাম বের করবা, তিনটা সংখ্যার সাম বের করবা, লিখবা কি? ইনপুট এবিসি, তিনটা সংখ্যা লিখলা, তারপর সূত্রের ভিতরে একটা আয়তক্ষেত্রের বক্স হবে, ওর মধ্যে লিখবা সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। মানে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশের ভিতরে যে সূত্রটা লিখছি না, সূত্রটা এই অংশের ভিতরে বসাই দিবা। একটা আয়তক্ষেত্রের বক্সে বসবে, এখানে আমরা দুইটা কেন লিখছি? কারণ একটা মাত্রই সূত্র আমরা পাইছিলাম যেখানে দুইটা স্টেপ মেইনটেইন করতে হয়েছে, তাই দুইটা আয়তক্ষেত্রের বক্স বসছে। কিন্তু ন্যাচারালি একটা আয়তক্ষেত্রের বক্স বসবে এই যে এই ধাপটাতে। আর দেখবা সূত্রের মধ্যে এবিসিডি লেখা আছে কই, ওদেরকে এই জায়গাতে ইনপুট হিসেবে বসাবা। আর আউটপুটে যেটা বের করতেছো, ইকুয়ালের আগে যেটা থাকবে, ইকুয়ালের আগে যেটা লিখছি ওইটা লিখবা আউটপুটে। শেষ হয়ে গেল ফ্লো চার্ট। 8টা টপিকের ফ্লো চার্ট একটার ভিতরে শেষ। দেখছো কঠিন? বলো তো কঠিন কিনা, বুঝছো নাকি বলো তো জলদি। বাচ্চারা বুঝছো জলদি বলো। ভাই 2023 ব্যাচের ক্লাস করো, তুমি 24 ব্যাচ।
নির্ঝর সিং, নির্ঝরা সিং। আচ্ছা নির্ঝর হবে, নির্ঝরা হবে। ওকে, খুব বেশি প্রবলেম। নির্ঝর সিং, নির্ঝরা সিং। আচ্ছা নির্ঝরা হবে, আচ্ছা না ঠিক আছে তো। আচ্ছা দুই বাহুর ক্ষেত্রে না 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 সামান্তা একটু চেঞ্জ দেখো আপু, দুই বাহু যদি বলে দুই বাহুর ক্ষেত্রে এ এস ইজ ইকুয়াল টু, দুই বাহুর ক্ষেত্রে কি এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি? না, দুই বাহুর ক্ষেত্রে সূত্র হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু বি ইনটু এইচ। এইটা দুই বাহু ত্রিভুজের দুই বাহুর ক্ষেত্রফল যদি বলে হাফ ইনটু বি ইনটু এইচ, এটা হচ্ছে সূত্র। তখন আমাকে কিছুই করতে হবে না, এই সূত্র লিখলেই হবে। ঠিক আছে, দুই বাহুর ক্ষেত্রে আমার এটা হচ্ছে তিন বাহুর ক্ষেত্রে। বুঝতে পারছো আপু? আচ্ছা ওকে, বুঝতে পারছি, বুঝছি ভাইয়া, সাউন্ড ঠিক আছে, মেহরাব ওকে, ভেরি গুড, ডান। আসেন তাহলে এটা আমরা এখন অ্যালগরিদম করে ফেলি। আসেন তো অ্যালগরিদম করি। অ্যালগরিদম আমি জানি যে বিভিন্ন কলেজে স্যাররা টিচাররা অনেকে, আমি অনেক কলেজ পড়াইছি, রাজুক পড়াইছি, মণিপুর পড়াইছি, হলিক্রস পড়াইছি, সেন্ট জোসেফ, এনডিসি, বহুত জায়গা, মানে বহুত ঢাকা শহরে বহুত পড়াপার আমি পড়াইছি। তো আলটিমেটলি না ফ্লেক্স মারে, এটা বললাম আর কি, মানে টিচারদের কিছু প্রবলেম বলতেছে, এটা ফ্লেক্স না, বহুত পোলাপাইন পড়াইছে। তো আলটিমেটলি ঘটনা হচ্ছে স্টুডেন্ট যতগুলো পড়াইছেন বিভিন্ন কলেজে টিচারদেরকে দেখছি যে টিচাররা খালি বাংলা লিখতে বলে, কোন কোন টিচার বাংলিশ লিখতে বলে, কোন কোন টিচার হচ্ছে শুধু ইংলিশে লিখতে বলে, আবার কোন কোন টিচার অনেক ডিসক্রাইব করে লিখতে বলে। তো আমার কাছে কথা কি জানো, মানে আমি যেভাবে লিখতেছি লিখো, বোর্ড এক্সামে এত পেইন দিবে না। এখন তোমরা কলেজের স্টুডেন্ট নাই, ঠিক আছে, এখন তোমরা বোর্ডের স্টুডেন্ট, আলটিমেটলি এত পেইন দিবে না। আমি যেটা লিখবো ওইটাই ঠান্ডা মাথায় লিখবো। তবে বেটার কে জানো, ইংলিশে লিখলে ইংলিশেই লিখো, বাংলা লিখলে বাংলাই লিখো, এটা বেটার সব থেকে। এটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। কিন্তু আমরা যেহেতু সবাই ফ্লোচার্টটা ইংলিশে শিখছে, আমরা অ্যালগরিদমটাও কি শিখবো, আমরা ইংলিশে শিখবো। তাহলে স্টেপ 1 লিখে দাও বাচ্চারা। স্টেপ 1 কি হবে? স্টার্ট। কি হবে? স্টার্ট। স্টেপ 2 দেখ, আমি বলছিলাম না ফ্লোচার্টটা যদি আগে পারি, অ্যালগরিদম করা বাচ্চাদের কাছে, একদম বাচ্চাদের কাছে, ঠিক আছে। স্টেপ 2 কি হবে? ইনপুট। কি হবে? ইনপুট। কি হবে? এ কমা বি কমা সি। স্টেপ 3, স্টেপ 3 কি হবে? আসেন স্টেপ 3 তে s ইজ ইকুয়াল টু প্লাস সি ডিভাইডেড বাই 2। তারপর স্টেপ 4, স্টেপ 4 স্কয়ার রুট লিখে ফেলো এস কিউ আর টি, ঠিক আছে, ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। ঠিক আছে, তোমরা বড় জোর যদি চাও এটার আগে প্রসেস শব্দটা চাইলে লিখতে পারো। কথা কি বুঝতে পারছি? প্রসেস এস ইজ ইকুয়াল টু লিখতে পারো। আবার মানে যে জায়গায় সূত্র প্রয়োগ করতেছো ওই সূত্রের আগে চাইলে তুমি প্রসেস শব্দটা চাইলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, না লিখলেও কোনো সমস্যা নেই। শেষ। তারপর স্টেপ 5 কি হবে? আউটপুট এরিয়া। কি হবে? আউটপুট এরিয়া হবে। ঠিক আছে, তারপর স্টপ। স্টেপ 6 কি হবে? স্টেপ 6 স্টপ। ঠিক আছে, শেষ। অ্যালগরিদম, ফ্লোচার্ট। কঠিন বলো? তোমরাই বলো কঠিন এটা? তোমরা বলো এগুলো পারো না। পারো না কি সৃজনশীল ধরতে পারো না, ওইটা আমি শিখাই দিব, প্যারা নিও না। পারো না সৃজনশীল ধরতে। আইসিটি সব থেকে বড় সমস্যা সৃজনশীল ধরতে না পারা। সবাই নোটটা করো, একটা স্ক্রিনশট মারো তাড়াতাড়ি, আমি পরের টপিকে চলে যাব। সবাই নোটটা করো না স্ক্রিনশট মারো, জলদি 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 করো, জলদি করো। তারপরে এবার আমি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, মানে আমি ধরে ধরে কঠিন গুলো করাই দিতেছি যেন তোমরা সহজে রিলেট করতে পারো। আমি আরো এক দুটা করাই দিই যেন তোমরা রিলেট করতে পারো। ওকে, মুছে দিলাম। এই দেখো যেটা করছি না একদম হুবহু এটাই করবে এখন, আবার একদম হুবহু, কোনো চেঞ্জ নাই। দেখো কত সোজা, একটা পারলে দুনিয়ার সব পারা যায়। কিন্তু প্রবলেমটা কি? সূত্র মুখস্থ করা লাগবে। কয়টা? 8টা লিখে দিছি না সূত্র, 8টা মুখস্থ করবা। এই টপিকে আর কেউ আটকাতে পারবে না।
ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা করব পরীক্ষা এভাবে আসবে তোমাদের টপিকটা যে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো। কি বলছি বাচ্চারা? সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো। ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে বলছে। ওকে, একটু খেয়াল করেন, আপনাকে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইটে রূপান্তর করতে বলছে। তাহলে আপনার কাছে চাইছে কি বলেন তো? আপনাদের চাইছে কি? এই জায়গাটা অনেকে ধরতে পারো না, ঠিক আছে? চাইছে কি? ফারেনহাইট বের করতে বলছে। তার মানে সেলসিয়াস তাপমাত্রাটা আপনাকে দিয়ে দিবে পরীক্ষায় দিয়ে দিবে, আপনাকে বলছে ফারেনহাইট তাপমাত্রায় কনভার্ট করতে বলছে। কিসে বের করতে বলছে? ফারেনহাইট তাপমাত্রা কনভার্ট করতে বলছে। তাহলে আমি লিখে ফেলি, স্টার্ট ইনপুট বলেন তো ইনপুট কোনটা হবে? ইনপুট কোনটা হবে বলেন, জলদি কমেন্টে জানান দেখি। ইনপুট কোনটা হবে জলদি জানান। ইনপুট কোনটা হবে? ও করা শেষ ভাইয়া, ফ্লোচার্টটা আরেকটু ক্লিয়ার করে দিবেন নিতেছে দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া অবশ্যই, তা আমি অবশ্যই দিব, দাঁড়াও ভাইয়া অবশ্যই দিব। না না না, অফ না ভাইয়া, অফ না, অন আছে। মুনতাসির শ্রাবণ, প্যারা খাই দৈনিক, রাফি ভাইয়ের সৈনিক। ভাই চিনছেন নি? আপনি ছিলেন আমার প্রথম অনলাইন শিক্ষক। এখনো মনে আছে আপনার ক্লাসের জন্য অপেক্ষা করতাম, অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো। দোয়া রইল, ভালোবাসা নিয়েন। তুমিও আমার ভালোবাসা নিও, সবসময় দোয়া রাখো আমার জন্য। ভাইয়া অনেক সমস্যার ভিতরে কাটাইছে, অনেকগুলা দিন, একটা বছর, প্রায় 1.5 বছরের মতো ভয়ানক সমস্যার ভিতরে কাটাইছে। অলমোস্ট ভাইয়া সমস্যা থেকে উঠে আসছে মোটামুটি। ভাইয়া টিচিং প্রফেশন ছেড়ে দিত, ভাইয়া বাইরে চলে যাবে, বিদেশে চলে যাওয়ার প্ল্যান ছিল। তবে ভাইয়ার জীবনে নতুন করে একটা মানুষের আবির্ভাব ঘটছে, একটা না 2-3টা মানুষের আবির্ভাব ঘটছে যারা আমাকে অনেক মোটিভেশন করছে, অনেক মোটিভেট করছে টিচিং প্রফেশন আবার ব্যাক আসার জন্য। তো বেসিক্যালি আমি ওই কারণে আবার ব্যাক আসছি। মানে আমার আসলে অনেক ফেড আপ হয়ে গেছিলাম পড়ানো নিয়ে, ভালো লাগতো না। অনেক কিছু লাইফে করছি, আমার লাইফে অনেক অর্জন আছে, অনেক কিছু অর্জন করতে পারছি, আবার অনেক কিছু হারাইছি লাইফে। তো আলটিমেটলি মানে টিচিং পুরোটা অফই করে দিয়েছিলাম, অফ করে একদম চাইছিলাম যে বাইরে চলে যাব, পড়াশোনা, নিজের পড়াশোনায় ফোকাস করবো, জব টপ করবো। ফ্যামিলি থেকে অনেক প্রেশার ছিল, মানে অনেস্টলি কি আমার ফ্যামিলি থেকে আমার কোনো কিছুতে মানে সাপোর্ট নাই। মানে আমি যে পড়াই তোমাদেরকে, আমার আব্বা আম্মা পছন্দ করে না। কারণ আছে, মানে এটা অপছন্দ করার পেছনে আব্বা আম্মা শুনতে চান, বা আমি বাসায় ক্লাস নিতেছি তো আব্বা আম্মা শুনে ফেলবে। তো আস্তে আস্তে বলি তোমাদের গল্পটা। মানে ঘটনা হচ্ছে আব্বা আম্মা পছন্দ না করার পেছনে কারণটা হইতেছে আলটিমেটলি না, এটা মানে বাংলাদেশের যে আমাদের এনভায়রনমেন্ট, কেউ এটাকে ভালো প্রফেশন ধরে না। সারা জীবন কেউ পড়ায়া যাবে এটাকে কেউ এটা ভালো চিন্তা করে না। বেসিক্যালি যেদিকে আমার ফ্যামিলি সবাই গভর্নমেন্ট জব করে, ম্যাক্সিমাম আমার 7 চাচা 6 ফুপি, তো অনেক বড় ফ্যামিলি আমরা, তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো না আমি এই যে তোমাদের, আমি অলমোস্ট 7 থেকে 8 বছর পড়াইছি। 8 বছর আমি অফলাইন বলো অনলাইন বলো আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, মানে অলমোস্ট লাখের কাছাকাছি আমি স্টুডেন্ট পড়াইছি। তো অফলাইন অনলাইন মিলে অনেকগুলো ব্যাচ আমার হাত দিয়ে পার হয়েছে। তো আলটিমেটলি না আমি এই কোনোদিন কারো সাপোর্ট পাইনি পড়ানোতে। আমার আব্বা আম্মু বলো, আমার হাতে অনেক টিচাররা কাজ করছে, আমার সাথে থাকছে, আবার চলে গেছে। আলটিমেটলি না এই সাপোর্টটা কারো থেকে হয় নাই, যার কারণে ভাইয়া ডাউন ছিল। বাট রিসেন্ট ভাইয়ার জীবনে নতুন কয়েকটা মানুষ অনেক মোটিভেশন দিছে, থাকো, তারা অনেক বলছে যে না তারা পাশে থাকবে সবসময়। তো ওই হিসাবে হচ্ছে আমি আসছি। মানুষগুলোর নাম বলবো আস্তে আস্তে, একটু গোছাই সবকিছু, ক্লাসগুলো তোমাদেরকে একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আমি এখন এই ব্যাচটার জন্য চাইছি অনেক বেটার কিছু দিব। আমি নিজেকে একদমই গোটাই নিয়েছিলাম অনলাইন ক্লাস অফলাইন ক্লাস থেকে। তো এখন থেকে নিজেকে একটু অ্যাক্টিভ করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে। তো দোয়া রাখো, ঠিক আছে? দেখি কতটুকু পারি। তোমাদের দোয়া আর ভালোবাসা আমার জীবনে সবকিছু। হয়তোবা আগেও ভালোবাসা পাইছি, যখন অনেক দূর উঠতে পারছি, এখনো তোমাদের উপরে ডিপেন্ড করতেছে। তো দোয়া রাখো আর কি, এটাই বলবো, আর কিছু না। ওকে,
ভাইয়া মনে হয় আপনি দেশ ছেড়ে চলে গেছেন। আচ্ছা, না না এখনো যাইনি, যাওয়ার ইচ্ছা আছে আর কি। আচ্ছা ওকে। আচ্ছা এটাতে ইনপুট কি হবে? পুরোটা না, ইনপুট হবে হলো, এটাতে ইনপুট হবে সি। ভেরি গুড সি। এটা কে কে आंसर দিছস এটা? হ্যাঁ, এই যে দিছে হচ্ছে নির্ঝরা দিছো। নির্ঝরা তোমার নাম কি? নির্ঝর নাকি নির্ঝরা বলো তো কোনটা হবে? আচ্ছা অর্ণব, তুমি বিয়ে করো। তোমাদের আমার 3-4 দিন আগে আমার স্টুডেন্ট বিয়ে করছে, বুঝছো? তো আমার প্রচুর স্টুডেন্ট বিয়ে করে দাওয়াত দেয়। তোমরা বিয়ে করো, তোমরা দাওয়াত দিও। ভাইয়া গ্রুপ সাবজেক্টের কয়েকটা সাজেশন ক্লাস নিলে ভালো হয়। ফোকাস অন ইউটিউব, ঠিক আছে? ইউটিউবে দেখবা। মুখে আমরা কিছু বলবো না, যা কইরা যা মানে বলবো সব হচ্ছে করে দেখাবো, ঠিক আছে? ওকে, ইউটিউবে খেয়াল রাখো। কাল পরশুর মধ্যে ইউটিউবে খেয়াল রাখো, অ্যাকাউন্টিং এর জন্য যারা হচ্ছে কিছু করতে চাইতেছো ইউটিউব ক্লাসগুলো দেখো। ওকে ওকে, আসো তাইলে এখন আমাদেরকে এটা আমরা তারপরে কি করব? সূত্র ইউজ করবো। এই যে সূত্রটা এখন আমার একটু বলো, এটা সূত্র কি ছিল? নির্ঝর একটু আগে লিখছিলা। এটা সূত্র ছিল সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা বের করতে গেলে F ইজ ইকুয়াল টু সি ইন্টু 9 ডিভাইডেড বাই 5। জীবনে এই সূত্রটা মুখস্থ করতে পারলাম না, বুঝছো? এতবার লিখছি সূত্রটা বোর্ডে, আমি এতবার লিখছি সারা জীবন আমি এই সূত্রটা, কিন্তু মুখস্থ হয় না। দেখছো অঙ্কে কত কাঁচা। তারপরে আসো, আউটপুট কি বের হবে? আউটপুট বের হবে এরিয়া। আউটপুট কি বের হবে? আউটপুট এরিয়া বের হবে, বুঝছে? এরপর কি হবে বলো? এরপরে হবে স্টপ। এরপর কি হবে? এরপর হবে স্টপ। শেষ শেষ। ওকে, নির্ঝরা ভাইয়া। ওকে ঠিক আছে ভাইয়া, ঘড়িটা আমার অনেক পছন্দের, দিবেননি? তবে ভাই দরকার হইলে বলবেন, বাংলা প্রথম পত্র ভালো পারে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি ওকে নক দিও। ওকে, তুমি ওকে নক দিও, অবশ্যই দরকার আছে। আউটপুট কি এফ দিল? আউটপুট সরি এরিয়া না, হ্যাঁ সরি, নির্ঝরা তুমি তো জোস। আউটপুট হবে এফ। আউটপুট এফ হবে, এটাতে আউটপুট এফ হবে। জোস তুমি। হ্যাঁ ওকে। অ্যালগরিদম লিখতে পারবো না? সেম জিনিস অ্যালগরিদম। পারবা? আশা করি পারবা। আমার আমি একটু কত দেখি কারো, এখন আমার একটু বলো যে 8টা সূত্র যে আমি লিখছি, 8টা পারবা? 8টা সূত্র পারবা কিনা আমার একটু জানো, এটা একটু জানো। তুমি যদি বলো আরো 2-1টা করে দিতে হবে, আমি করে দিব, বাট আমার মনে হয় না করা দরকার আছে। 8টা সূত্র পারার কথা সবার। এখন 8টা সূত্র সবাই কি পারবা? সবাই পারবা কিনা বলো? জলদি 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 জলদি। 8টা সূত্র যে আমি লিখে দিছি, সেই 8টা সূত্র পারবা কিনা এবার আমি তারপর হচ্ছে আমি কিছু জিনিস, এক্সট্রা জিনিস নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা জি পারবো ভাইয়া, ইয়াস পারবো। ওকে আচ্ছা ওকে ঠিক আছে পারবো। 8টা সূত্র পারবা, তাহলে তোমাদের বাড়ির কাজ হইতেছে। বাড়ির কাজ সবাই কি করবা জানো? বাড়ির কাজ জমা দিবা। দেখবা আমি তো অবশ্যই চেক করব সবাই এডুনেশন ফ্যামিলিতে। আর যদি এই গ্রুপে দিতে চাও তাও দিতে পারো, সমস্যা নাই। সবাই এডুনেশন ফ্যামিলি গ্রুপে, ঠিক আছে? এডুনেশন ফ্যামিলি গ্রুপে সবাই 8টা সূত্র লিখছি। 8টা সূত্রের অ্যালগরিদম ফ্লোচার্ট আমি সবারটা চেক করে কিন্তু আমি কমেন্ট করব, ঠিক আছে? জানাবা। 8টা সূত্রের আজকে রাত্রে জমা দিবে। 10টা বাজছে না, 10টা 11টার মধ্যে সবাই জমা দিবা কইরা, ঠিক আছে? এই 8টা সূত্রের সুন্দর করে অ্যালগরিদম আর ফ্লোচার্ট করে জমা দিবা, ঠিক আছে? 8টা সূত্রের অ্যালগরিদম আর ফ্লোচার্ট করে জমা দিবা। এখন আমি আরেকটা জিনিসটা আলোচনা করি, কাহিনী আছে একটা। হ্যাঁ, এই সহজে কইরা দিলেই হইল না, একটা কাহিনী আছে। ধরো আমি সৃজনশীল কিছু বেসিক নিয়ে আলোচনা করবো, একটু দরকার আছে এই জায়গাটা একটু তোমাদের, ঠিক আছে? সৃজনশীলের কিছু বেসিক নিয়ে আলোচনা করবো। ধরো জনাব এক্স, ওয়াই এবং জেড, জনাব এক্স, ওয়াই এবং জেড তারা বাজারে যায় তাদের বন্ধু এম এর জন্য এক্স 70 টাকা দিয়ে একটা গিফট কিনছে, ওয়াই 90 টাকা দিয়ে একটা গিফট কিনছে, জেড 120 টাকা দিয়ে একটা গিফট কিনছে। এইটা হচ্ছে পরীক্ষায় বলছে, এটাই পরীক্ষায় বলছে সবাই তাদের বন্ধু এম এর জন্য গিফট কিনছে। এবার গ নাম্বারে চাইছে যে এই তাদের নম্বরগুলোর যোগফল, তাদের এই যে নম্বরগুলো বলতে তাদের হচ্ছে এই গিফটের যোগফল বের করার ফ্লো চার্ট তৈরি করো।
তাদের তিনজনের যোগফল, গিফটগুলোর যোগফল বের করো, ফ্লো চার্ট নির্ণয় করো। এখন দেখো স্টার্ট, কাহিনী আছে জায়গাটা। কাহিনীটা হইতেছে সবাই একটু কি শিখাইছিলাম, সবাইরে শিখাইছিলাম এখানে লিখতে ইনপুট, কি লিখতে কইছিলাম, এই জায়গায় লিখতে কইছিলাম ইনপুট a, b, c লিখতে কইছিলাম না? এই জায়গায় কি a, b, c করার কোনো দরকার আছে? দাও তো। আগের বার আমি তো তিনটা মানই জানি, x এর মান জানি, y এর মান জানি, z এর মানও জানি। তাহলে তোমরা যদি চাও তবে এটা না দিলেও হবে। যদি চাও তাহলে লিখতে পারো 70, 90 আর 120। যদি চাও লিখতে পারো, তবে এই স্টেপের কোনো দরকার নেই, এই স্টেপের কোনো দরকার নেই। কি করবা? সুন্দর করে লিখবা সাম ইজ ইকুয়াল টু 70 প্লাস 90 প্লাস 120। শেষ শেষ। তারপর লিখবা আউটপুট। কি লিখবা? আউটপুট সাম লিখবা। অ্যান্সার লেখার কোনো দরকার নেই, অ্যান্সার লেখার কোনো দরকার নেই। আউটপুট সাম দিবা, মানে তিনটা যোগ করে বসানোর কোনো দরকার নেই। তারপর স্টপ দিবা। ইনপুটের ধাপটা লাগতেছে না, কারণ আমি তো এদের মান জানি, ইনপুটের মান লাগবে না। সিম্পল হিসাব। বুঝছো? হ্যাঁ, বুঝছো কিনা বলো তো? ভাই আগে যে লাল শার্টটা পরতেন, কোন লাল শার্টটা ভাই? ভুলে গেছি তো। সুইপারেশ লাল শার্ট কোনটা আছে? আমার কাপড় তো ফালাই নেই, গরিব মানুষ, কাপড় তো ফালাই দেবো কেমন কত। আচ্ছা ভাইয়া, তারপর কি বলছো? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব মেরা ফাঁকিবাজ, সাকিবাজ, সাকিবাজ। তন্নি ভালো আছো ভাইয়া? ডিরেক্ট প্রসেস, হ্যাঁ ডিরেক্ট প্রসেসে চলে যেতে হবে। আচ্ছা এই পর্যন্ত বুঝছো সবাই? এই পর্যন্ত বুঝছো? তাহমিদ, ধ্রুব, কেন্দ্র এডুকেশন না, আবার কোচিং নাম ঠিক কর। এডুনেশন হবে, এটা এডুনেশন হবে, এটার নাম এডুনেশন হবে, নট এডুকেশন। পোলা পাইন মুছলাম, হ্যাঁ একটু টাফ করে দিই, আসলে একটু ঘুরাই দিই কাহিনীটা। লেখো, হেডলাইন দাও, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। দেখে পারো নাকি? কয়জনে পারো দেখি? ইজি 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 ইজি, দুনিয়াটাই তো ইজি। আমি কি করলাম, আইসিডি আমি 94 পাইছি। দুনিয়ায় আমি জীবনে বিশ্বাসই করি না আইসিডি আমি এত নাম্বার পাবো। বুঝছো? আমি অ্যাকাউন্টিং আর আইসিডি খুব ভালো, মানে 9, 10 আমি ইন্টার উঠে আমি এই দুটো সাবজেক্টে ভালো পারতাম। অবভিয়াসলি আমার টিচারের জন্য, মানে আমি যাদের কাছে পড়ছি, মানে একটা টিচারই না একটা স্টুডেন্টকে যে কোনো সাবজেক্টকে সহজ করে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি সবসময়। কোনো সাবজেক্টে কঠিন না। ফ্যাক্ট, টিচার, একটা টিচার তোমার ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে। একটা টিচার একটা সাবজেক্টের প্রতি ভালো, মানে বাসার থেকে কি হয়, ভালোবাসার বিপরীত শব্দ কি, মানে ঘৃণা, প্যারা, কষ্ট টিচারের দ্বারাই তৈরি হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ আমি বেসিক্যালি আমি টিচার হইছি বিধায় এটা বুঝতেছি না। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আইসিডি, যখন আমি আগে আরেকটা টিচারের সাথে পড়তাম অনেক প্যারা লাগতো। যখন পরে গিয়ে আমি ভর্তি হয়েছিলাম, আমার টিচার শান্ত ভাই নাম ছিল আইসিডি টিচার, আর অ্যাকাউন্টিং করছিলাম সাজু ভাই নাম। একজনের ভাইয়ের বাসা 10 নম্বর, একজন মিরপুর 10, আর একজন হচ্ছে শেরপাড়াতে বাসা। তো ওনাদের কাছে যখন আমি পড়ছিলাম, ওনারাই আমার সাবজেক্ট গুলো হচ্ছে অনেক সহজ করে দিছিল। তো বেসিক্যালি ওনাদের কারণে পারি। আচ্ছা এডুনেশন লিখছিলাম মোবাইল, এটা হয় মাঝে মধ্যে, প্যারা নেই। আসো, ওকে আসো লিখে ফেলি ত্রিভুজের, এটাই লাস্ট টপিক আজকে। কালকে আবার রাত 9টার সময় দেখা হবে, ঠিক আছে? ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের কয় বাহুর ক্ষেত্রফল নির্ণয় বলতো? 3 বাহুর ক্ষেত্রফল। আসো একটু খেয়াল করে দেখো। সরি ভুল লিখছি, এটা না, এটা তোমরা পড়ছি। ওকে, আমাদের এখন 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে পারবেন?
আমার মনে হয় পারবেন আপনারা, দেখি অনেকেই পারবেন, যারা পারবেন না একটু মনোযোগ দেন। তিনটা সংখ্যা না? এখন ওই যে প্রথমে তোমাদেরকে বলে আসছিলাম না যে 8টা দিয়ে শুধুমাত্র করা যায় এক ধরনের টপিক, টপিক 1, যেখানে সাধারণ গাণিতিক সমস্যা। ট্রাস্ট মি, ওই জায়গাতে একটা সৃজনশীল পাবাই, গ্যারান্টি আমার। আর কালকে আমি সি প্রোগ্রামিং করাবো, কালকে তো তোমাদেরকে আমি সি প্রোগ্রামিং শেখাবো, বুঝছো? কালকে দেখো একটা ক্লাস করার পরে সি প্রোগ্রামিং দুনিয়ার সোজা, দুনিয়ার সোজা একটা টপিক হচ্ছে সি প্রোগ্রামিং। এর থেকে মনে হয় দুনিয়ার সোজা চ্যাপ্টার আমার লাইফে আমি দেখিনি। একটা করাবো, সব পারবা। মানে আমি শুধু একটা ভালো করে শিখাবো, একটা ভালো করে শিখবা, যত সি প্রোগ্রামিং থাক, এই যে ইলসিফ দিয়ে তোমরা অনেক কিছু নিয়ে প্যারা খাও, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা এই যে লুপ টুপ নিয়ে বহুত কিছু নিয়ে তোমরা প্যারা খাও, কোনো পেন খাবা না, গ্যারান্টি। একটা প্রোগ্রামিং কালকে আমি শিখাবো তোমাদেরকে। ওকে, আসো তাহলে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। একটু চিন্তা করো, বড় সংখ্যা যদি নির্ণয় করতে চাই, সংখ্যা তো দেওয়া থাকে না। সংখ্যা কি দেওয়া থাকে? সংখ্যা যদি দেওয়া থাকতো 7, 8, 9, আমি বলতেই পারতাম 9 হচ্ছে বড় সংখ্যা, পারতাম কি? ইজিলি পারতাম না? কিন্তু ঘটনা খেয়াল করো, আমার তো এখানে বলে দেয়া নাই, তিনটা সংখ্যা পরীক্ষায় বলে দেওয়া থাকবে না, বলে দিবে এ বি সি, এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো। সংখ্যা কিন্তু আমি জানি না, তাইলে এবার কি হবে? আমাকে আগে কম্পেয়ার করতে হবে এ বড় বি, কম্প্যারিজন। প্রথমে আমি এর নিয়ে ভাববো, কার নিয়ে ভাববো? এর নিয়ে ভাববো, এ বড় বি কমা এ বড় সি। তার মানে এ একবার বি এর সাথে কম্পেয়ার করবে, এ একবার সি এর সাথে কম্পেয়ার করবে। যদি বড় হয় তাহলে আমি তো বলবো এ বড়, আর যদি না হয় তখন কি আমি এবার বি এর কম্পেয়ার করবো না? বি বড় এ কমা বি বড় সি, তাই করবো না? চিন্তা করো, তুমি নরমালি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার সূত্র ক্রিয়েট করতে চাইতেছো, মানে কত ভাবে এদেরকে কম্পেয়ার করা যাইতে পারে, তাইলে তুমি বুঝবা না যে আসলে বড় সংখ্যা কোনটা। তুমি দেখে বলে দেয়া এক জিনিস, বাট তুমি অ্যাকচুয়াল কম্প্যারিজন করে দিয়ে আর এক জিনিস। তাহলে তুমি যতভাবে কম্প্যারিজনটা করা যায় সেই কম্প্যারিজনটা আগে চেক করবা। তো তাহলে কম্প্যারিজনের জন্য প্রথমে এ কে ভাববা, এ একবার বি এর সাথে কম্পেয়ার, এ একবার সি এর সাথে কম্পেয়ার, এ বড় বি এ বড় সি। যদি বড় হয় তাহলে তো এ বড়, আর যদি না হয় তখন আমি এবার বি রে চেক করব, বি বড় এ বি বড় সি, বি বড় এ বি বড় সি। যদি এইটা হয়ে যায় তাহলে তো বি বড়, যদি না হয় তাহলে আবার আমি কি সি রে চেক করবো না, সি বড় এ কমা সি বড় বি। ডান? বুঝছো? বলো তো। তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো, তুমি কেমন আছো? তুমি তান্নি 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে সুবর্ণা কেমন আছো আপু? ভালো, সবাই ভালো আছো তোমরা? আচ্ছা, মিস করতে হবে না। বাচ্চা কাচ্চা 3 কোণের চা, মন দিয়া পড়ো। ঠিক আছে, সবাই মন দিয়া পড়ো, আসলে সবাই মন দিয়া পড়ো। ওকে, আচ্ছা সবাই এই পর্যন্ত বুঝছো? তাইলে এবার যদি আমি করতে যাই, আমার অ্যালগরিদম মানে আমার ফ্লো চার্টটা করতে চাই, তাহলে কিভাবে করবো? দেখেন, প্রথমে আমি স্টার্ট লিখবো, তারপরে চলে আসেন ইনপুট দিব, তিনটা মান ইনপুট এ কমা বি কমা সি, ইনপুট দিলেন। এরপরে চলে আসেন, এবার যেহেতু আমরা শিখতেছি এটা কন্ডিশন, কন্ডিশন তাই না? তাহলে দেখেন কন্ডিশন যদি হয়, এটা আমি তোমাদের কি বলতেছিলাম, কন্ডিশনটা কিরকম? ধরো তোমার কাছে একটা ব্যক্তির কাছে, ধরো এই যে একটা ব্যক্তি, ওর কাছে দুইটা অপশন আছে, ও প্রথমে ওরে বলতেছে যে তোর সাথে আমি ঘুরতে যাবো, তুই যদি যাস ভালো কথা, মানে ইয়াস কন্ডিশন, তুই যদি যাস তাহলে তো ভালো কথা, তোরে নিয়ে আমি যাব। আর যদি তুই যদি না যাস তার মানে নো কন্ডিশন, নো কন্ডিশন হইলে ও আবার ওরে নিয়ে ঘুরতে চলে যাবে, তাই না? এই যে কোনো কিছুর হ্যাঁ বা না ভিত্তিক সিস্টেমকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? এখানেও কিন্তু ব্যাপারটা এরকমই কাজ করতেছে, যদি এইটা বড় হয় তাহলে তো ভালো, না হইলে বিরে কম্পেয়ার। যদি এইটাও বড় হয় তাহলে তো ভালো, তাইলে আবার মানে এটা চেক করলেও হয় না করলেও, এটা চেক করলেও হয় না করলেও, তার মানে সি তো এমনিই বড়। ও যদি বড় না হয়, ও যদি বড় না হয়, তাহলে সি তো এমনিই বড়। তাহলে এটা আমরা কিভাবে করবো? আসো কন্ডিশনে প্রথমে এ বড় বি, তারপর কি বলছে? এ বড় সি। সবাই একটু খেয়াল করেন, মাঝখানে সবাই দুইটা এন চিহ্ন দিবেন, এই যে এন চিহ্ন, বুঝছেন? আমি এনটা লিখতে পারি না, বুঝছো? এই যে এমন মনে লেখা, আমরা জানি লেখা পারি না লিখতে। ওকে,
এই মাঝখানে এ বড় বি মানে এইভাবে লিখছে, হ্যাঁ, এ বড় বি এন্ড এ বড় সি হয়েছে। আচ্ছা, যদি খেয়াল করো, যদি এইটা আমাদেরকে, আমি কি বলছিলাম, যদি এটা বড় হয়, এটা যদি ইয়াস হয়, যদি ইয়াস হয় তাহলে আমি কি দিব, এ বড় দিব। আর যদি না হয়, বুঝো এবার, যদি না হয়, যদি নো হয় তাহলে কি হবে, আমি আবার একটা কন্ডিশন চেক করব, এই যে সেকেন্ড কন্ডিশন চেক করব। দেখো, বি বড় এ, আবার এন্ড বি বড় সি। আচ্ছা, যদি এটা হয়, ইয়েস, যদি এটা হয় তাহলে কি বলবো, বলো পোলাপাইন, বলবো বি বড়। কি বলবো, বি বড়। আর যদি না হয় তাহলে তো কোনো অপশন নাই। তাহলে কি কোনো অপশন আছে, নো হইলে আমি কি বলবো, তাহলে সি বড়, আর আমার কোনো অপশন নাই, সি বড়। এবার কি করবো দাও তো, এই তিনটারে নিয়ে আসবো একসাথে করে, তিনটারে একসাথে করে নিয়ে আসবো, তারপর স্টপ করে দেবো, এই স্টপ। ঠিক আছে, শেষ। বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো। সবাই বুঝছো কিনা বলো। সবাই বলতে বুঝছো কিনা। ভাইয়া লিখতে পারি না, লিখতে পারি না। আচ্ছা, লিখে শিখে নিও, ঠিক আছে, আমিও শিখবো। আর একটু বুঝাই দেন ভাই, আমি আবার বুঝাবো, ঠিক আছে। আচ্ছা, আবার বুঝাচ্ছি, আমি আরেকবার বুঝাবো, এটা সমস্যা নেই। ওকে, আসো আরেকবার বুঝাচ্ছি, দেখো। তাহলে কি বুঝাচ্ছিলাম, খেয়াল করো তো সবাই, মনোযোগ দাও। একদম সিম্পল, তিনটা সংখ্যার মধ্যে কি বলছে, বড় সংখ্যা নির্ণয় করতে কইছে। সহজ একটা জিনিস, প্রথমে তিনটা সংখ্যা লিখবা, ইনপুট এ কমা বি কমা সি লিখছো, ইনপুট এ কমা বি কমা সি লিখছি। এবার প্রথমে আমি এ কে একবার কম্পেয়ার করব, এই যে এ কে একবার কম্পেয়ার করব। দেখো, এ বড় আর এ, মানে এ বড় বি এ বড় সি, তাহলে এ বড় বি এ বড় সি লিখছে। এই দেখো তো একবার এ বড় বি এ বড় সি লিখছে। আমি এই পাশে ইয়াস কন্ডিশন চেক করতেছি। আচ্ছা, যদি এইটা হয়, এই কন্ডিশন যদি সত্যি হয়, এ বি এর থেকেও বড় এ সি এর থেকেও বড়, তার মানে কি আমি এ কে বড় বলতে পারি। এই দেখো তো এ বড়, সিম্পল হিসাব। আচ্ছা, যদি না হয় তখন আমি কি বি রে চেক করবো না আবার। দেখো তো, এই যে বি রে চেক করবো, এই দেখো বি রে চেক করতেছে, বি বড় এ বি বড় সি। যদি এইটা হয়, মানে বি এর থেকেও বড় বি সি এর থেকেও বড়, তার মানে কি বি বড়। আর যদি এটাও না হয় তাহলে আলটিমেটলি কি সিটাই বড়। তার মানে খুব সিম্পল একটা কাজ করছি, এর একবার বি এর সাথে কম্পেয়ার, এর একবার সি এর সাথে কম্পেয়ার করার পরে যদি দেখি কম্পেয়ার করে এটা বড় হয়ে গেছে, তাহলে একে বড় বলে ডিক্লেয়ার করে দিছে। আবার আমি বলতেছি যদি না হয়, না হওয়ার জায়গাটা তো রাখতে হবে, না তো হইতে পারে, তাই না। তাহলে যদি না হয় তখন আমি বি রে কম্পেয়ার করতেছি, বি কে একবার এর সাথে, বি কে একবার সি এর সাথে, বি বড় এ বি বড় সি, নট মুখস্থ, বুঝা, একদম বুঝা, বি বড় এ বি বড় সি। যদি হয় তাহলে তো বি বড়, না হইলে তো কোনো অপশন নাই, একটাই আছে অপশন, সি বড়। ঠিক আছে, বুঝছো সবাই, বুঝছো। আচ্ছা, রাফি ভাইয়া বুঝছো কিনা বলো তো। আচ্ছা, তাহমিদ
ফ্লো চার্টটা ক্লিয়ার করে দিব, একটু খেয়াল করো ভাই। ফ্লো চার্টে আমি টোটাল কয়টা সিম্বল ইউজ করতেছি। প্রথমে এই ডিম্বক সিম্বলটা ইউজ করতেছি, এটাকে আমরা ডিম্বক বলে থাকি। তো এই সিম্বলটা দিয়ে আমরা কি করি, কোনো কিছু স্টার্ট করি বা শেষ করি, মানে গোল্লা চিহ্নটা দিয়ে কোনো শুরু করি বা শেষ করি। এরপরে এই সামান্তরিকের মতো চিহ্নটা, এইটা দিয়ে আমরা কোনো কিছু ইনপুট বা আউটপুট দিই। এই যে ইনপুট বা আউটপুট, এখানে ইনপুট দিছে, এটাকে আমি আউটপুট দিছে। এই যে আমরা কি বলে চার কোণ আছে যে কন্ডিশন, এইটা দিয়ে এটাকে আমরা ডায়মন্ড শেপও বলতে পারি। এটা দিয়ে আমরা কোনো কিছুকে শর্ত বের করতে পারি, হ্যাঁ বা না, দ্যাট ইজ শর্ত। এই যে হ্যাঁ, একটা হইলে হ্যাঁ হবে, আর হলে না হবে। এই বেসিক্যালি তুমি আমার পুরো ক্লাসটা একটু দেখো, আজকে যে ক্লাসটা নিয়েছি এখানে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছি আমি। রাফি ভাইয়া একটু কষ্ট করে আজকে ক্লাসটা থাকবে, গ্রুপে থাকবে, আমি ইউটিউবে আপলোড করে দিব, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে ক্লাসটা দেখো। হ্যাঁ, এই যে এখানে বৃত্ত দিছে, এখানে বৃত্ত দিছে, এই যে বৃত্ত। আচ্ছা, সবাই ক্লিয়ার? তাহলে একটু কষ্ট করে ভাই আজকে, হ্যাঁ, না বুঝলে তোমার মেসেজ দিও, আমি অ্যান্সার করে দেবো ভাই, ঠিক আছে? না বুঝলে আমাকে অবশ্যই জানাও, আমি তারপর ক্লিয়ার করে দেবো। ওকে, ওকে। সবাই বুঝছো কিনা জানাও। ওকে, অ্যালগরিদম ডিফারেন্ট বুঝি নাই। আচ্ছা, কেয়া বুঝাচ্ছি, দেখো ভাইয়া, অ্যালগরিদম আর ফ্লো চার্টের ব্যাপারটা একটু খেয়াল করছো। ফ্লো চার্টটা খুব ফর্মাল না? খুবই ফর্মাল একটা জিনিস। অ্যালগরিদমে কোনো ফর্মালিটি মেনটেন করতে হয় না। ফর্মালিটি মানে কি, ধরো আমি কোন একটা প্রোগ্রাম মাথায় আমার আসছে, আমি প্রোগ্রামটা সমাধান করতে চাই, কোনো একটা কাজ। প্রোগ্রামিং জিনিসটা কি, কোনো একটা সমস্যা কম্পিউটার কিন্তু সমাধান করানো। বা ধরো ব্যাপারটা এরকম চিন্তা করো, আমি তোমার বাসায় যাব, হ্যাঁ, খুব বাস্তবতা দিয়ে বোঝাচ্ছি, আমি তোমার বাসায় যাব। তো তুমি আমার বললা, ভাই আপনি আমার বাসা, ধরো তোর বাসা কই, আচ্ছা এলাকা ধরে নাও, তোমার বাসা ধরো চিটাগাংয়ের একটা এলাকায় বাসা তোমার বাসা। তো আমি ঢাকার থেকে তোমার বাসা চিটাগাংয়ে যাবো। তো আমি নিজের মতো করে আগে একটা প্ল্যান সাজাচ্ছি। আমি প্রথমে এদিকে যাব, এদিকে যাব, এদিকে যাব, এদিকে যাব, এমনে যাব, অমনে যাব, নিজের মতো করে। প্রথমে আমি এইখান থেকে ঢাকার ফুলবাড়িয়া ইয়াতে যাব, ওই জায়গা থেকে বাসে উঠবো। এই যে নিজে প্রত্যেকটা ধাপে ধাপে আমি কোন কাজের পর কোন কাজ করব, এইটা আমি নিজের মতো করে আমি সাজায় লিখছি, নিজের মতো করে। আমি নিজেই বুঝবো, আর কেউ বুঝবে না। দ্যাট ইজ অ্যালগরিদম ভাইয়া, বুঝতে পারছো? এবার আমি সুন্দর একটা রোড ম্যাপ বানাইলাম। আমি প্রথমে এমনে যাব, তারপর এমনে যাব, এমনে যাব, হ্যাঁ, এটা আমি নিজের মতো করে ধাপে ধাপে লিখছি। ধাপ এক, আমি এই থেকে ওই জায়গায় যাবো, ওই ধাপ থেকে ওই জায়গায় যাবো, আমার মতো করে বাংলায় লিখছি। আর এটা আমি খুব সুন্দর করে সাজায় লিখছি। আমার বন্ধু বান্ধব, ধরো আমি আরো আমার দুই বন্ধুরা তোমার বাড়িতে যাবো, তখন আমি এই যে রোড ম্যাপ সুন্দর করে সাজাইছি, সুন্দর করে সাজাইছি রোড ম্যাপটা, দ্যাট ইজ ফ্লো চার্ট, ঠিক আছে? যখন কোনো কিছু নিজেই বোঝার জন্য একজন প্রোগ্রামার শুধুমাত্র নিজেই বুঝবে, সে ধাপে ধাপে কোনো কিছু লিখে, সেটাকে বলা হয় অ্যালগরিদম। আর এটা যখন আরো অনেক কাউকে ফর্মালি বোঝানোর জন্য ক্রিয়েট করা হয়, তখন তাকে আমরা বলি ফ্লো চার্ট। আর এটা যখন কম্পিউটারকে বোঝানোর জন্য করা হয়, তখন তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝছো? বুঝছো মনে হয় এবার, তাই না? তোমার বাসায় চলে গেলাম পড়াইতে পড়াইতে, আশা করি বুঝছো। অর্ণব, ভেরি গুড ভাইয়া। আচ্ছা, অ্যালগরিদম ফ্লো চার্টের পার্থক্য বুঝছো এবার? ভেরি গুড, এই তো সুন্দর। তোর বাসায় দাওয়াত তো দিলাম, তোর বাসায় আমি এমনি চলে গেলাম। ওকে, দাওয়াত দিয়ে তোর বাসায় বেড়াইতে আসবো না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে 9টায়। আমার মোটামুটি আমি কালকে থেকে 2টা মাইক কিনছি তোমাদের জন্য, বুঝছো? এই যে একটা মাইক, এই একটা কিনা লাগছে, এই একটা মাইক কিনতে হয়েছে। তারপর আমি আরো একটা মাইক কালকে হচ্ছে মেইনলি প্রবলেম ছিল হচ্ছে মাইকে। কালকে রাত্রে আমি ক্লাস নিতে চাইছি, বুঝছো? এই দেখো, মাইক কিনে আনছি, সবকিছু ঠিকঠাক করে আনছি। তো মাইকে কালকে প্রবলেম পাইছি আলাদা করে, দেখলাম যে মাইক কাজ করতেছে না, পরেরটা নিতে পারিনি। অনেকক্ষণ গুতাইছি, সারাদিন অনেকক্ষণ গুতাইছি। তারপর আজকে আমি সবকিছু ঠিকঠাক কইরা তারপর আজকে আবার ক্লাসের জন্য রেডি হয়েছে, বুঝছো? কালকে থেকে ক্লাস বসবো একটা কথা না, তো বৈশা গেলে কিন্তু আর মানে পড়া হয়ে গেল। তো আমার ওই কাহিনীটা হয়েছিল যে মানে বসবো একটা মানে শুরু করবো একটা চিন্তা হয়ে উঠতেছিল না। শুরু তখন করছি কালকে থেকে, আর আজকে থেকে রেগুলার আসবো। কালকে ইনশাল্লাহ দেখা হইতেছে তোমাদের সাথে ঠিক 9টায়। প্রবলেম বের করে রাখো, কালকে সৃজনশীল, অন্যান্য টপিক, কঠিন টপিক, ক খ সবকিছু আলোচনা হবে, ঠিক আছে? তো তোমরা এইচডব্লিউটা গ্রুপে 11টার মধ্যে পাঠিয়ে দাও, রোটেশন ফ্যামিলিতে।
সেকেন্ডলি হইতেছে তোমরা কষ্ট করে টপিক গুলো জানাতে থাকো, আমি নোট করে রাখবো, আর পরীক্ষার একটা ফাইনাল ঝাঁকানাকা সাজেশন দিব, ঠিক আছে? সবাই থাকো আজকে এই পর্যন্তই, দোয়া রাখো আমার জন্য, আমি যেন তোমাদের জন্য একদম সর্বোচ্চ ভালো একটা এফোর্ট দিতে পারি, হ্যাঁ, এবং তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি আমার বেস্টটুকু দিয়ে তোমাদেরকে ভালো একটা রেজাল্ট আনিয়ে দিতে পারি। হ্যাঁ, অন্য আমি রেসপন্স করবো, আমি 11টা 11:30 পরে আমি রেসপন্স করবো, ঠিক আছে? তখন আমি মোবাইল নিয়ে বসবো, সমস্যা নেই, ঠিক আছে? সবাই আমার জন্য একদম তোমাদের সর্বোচ্চ দোয়াটা রাখো, আমি যেন একদম ভালোভাবে তোমাদের সাপোর্ট দিতে পারি। ভালো থাকবা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।